সাফওয়ানের জ্ঞান ফিরা। বেচারা শেষবারের মতো তার প্রিয় বাবাকে দেখে নিক, কারণ এই পৃথিবীতে বেশি সময় শাহিন কুত্তার বাচ্চার নিঃশ্বাস বাকি নেই ফুরিয়ে আসার নিকটে। রায়হান আর আহাদ ধরাধরি করে সাফওয়ানকে বসালো চেয়ারে, অতঃপর শক্ত দড়ি দিয়ে বেঁধে কবির ফ্রিজের পানি দিয়ে আসে। সাফওয়ানের মুখে সেই বরফ চুবিয়ে রাখলো কয়েক সেকেন্ড। মিনিট দুই যেতেই ছেলেটা দম আটকে ছিটকে ঘাড় তোলে মাথা উঠায় উপরে, চোখ বন্ধ চোখেই ঘন ঘন নিঃশ্বাস নিল। আহাদ হেসে সাফওয়ানের চুলগুলো শক্ত হাতে খামচে ধরে বলল, তোর বাপের সামনে বান্ডে ক্রস হইতাছে আর তুই জ্ঞান হারাইয়া অন্য জগতে আসস, তা তো হইব না। এইটা তো আমি আহাত বাইসা থাকতে হইতে দিব না। চোখের সামনে নিজের বাপের কুকৃতি আর মরণ দেখা উপভোগ কর। সাফওয়ান তৎক্ষণাৎ আঘাত পাওয়া চোখ দুটি খুলল, নিভু নিভু নয়নের সামনে তাকাতেই চমকালো, হতবাক হয়ে উত্তেজিত কণ্ঠে বলল, বাবা। প্রমুখ রায়হানকে ইশারায় সব ভিডিও করতে বলল। এরপর সাফওয়ানের উত্তেজিত হওয়ার মুহূর্তে শাহিন খন্দকারের সাথে বরাবর একের পর এক মনের সুখে কূপ দিতে থাকে। প্রথম কূপ দেওয়ার সময় শাহিন খন্দকার ঘুঙ্গিয়ে চোখ মুখ উল্টে ফেলল। অবিশ্বাস্য চোখ বড় বড় হওয়ার মাঝে মাথার মগজ বেরিয়ে যায়। তৎক্ষণাৎ সেখানে নিঃশ্বাস আটকে গেল আজীবনের জন্য। সাফওয়ান বন্দি কবুতরের ন্যায় আহত দেহেই ছোটাছুটি করতে থাকে। হাত পায়ের শক্ত দড়ি মোচড়াতে মোচড়াতে ওঠার চেষ্টা করে, চিৎকার করে, কুত্তার বাচ্চা, আমার বাবাকে মেরে ফেললেই আমার বাবা। ও বাবা, তুমি কেন এখানে এসেছো? বাবা গো, এই কুত্তার বাচ্চা শেষমেশ তোমাকেও আমার কাছ থেকে কেড়ে নিল। এতিম হয়ে গেলাম বাবা। মা যখন এসব শুনবে মরে যাবে। প্রমুখ রহস্যময় হাসি হেসে বলল, আমার বাবা মাকে মারার সময় মনে হয়নি আমি এতিম হব। এখন কেমন লাগে? ঠিক একই কষ্ট আমারও হয়েছে। কুত্তার বাচ্চা, আমার বাবার একই সর্বনাশ করলি। সাফওয়ানের চোখ ফেটে রক্তের মতো গরম অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। প্রিয় বাবা হারানো বেদনায় পাগলের মতো ছুটার জন্য ছটফট করছে। প্রমুখ শাহিন খন্দকারের ঠান্ডা নিস্তেজ দেহ শেষবারের মতো পেটে কূপ দিয়ে নাড়ি ভুড়ি বের করে ফেলল। কি বিভৎস সে দৃশ্য! একজন সাহসী শক্ত মানুষের কেউ দৃশ্য দেখলেও আঁতকে উঠবে। সাফওয়ান উচ্চস্বরে বাবা বাবা করে গলা ভেঙে ফেলল। রাগে কষ্টে রান্না করতে করতে বলল, বাবা গো, আমাদের সুখের সংসার শেষ হয়ে গেল। ও বাবা, কি হয়ে গেল এসব? প্রমুখ তেড়ে এসে তার শক্ত হাত দিয়ে ঠাস করে থাপ্পড় বসায় সাফওয়ানের গালে। ছেলেটার চোখ মুখ বিধ্বস্ত, ঠোঁট দিয়ে রক্ত পড়ে শুকিয়ে গেছে। প্রমুখ চোয়াল চেপে বসে হিসিয়ে বলল, চুপ, একদম চুপ। একটা কথা বললে বাপের মতো অবস্থা করব। কথা শেষে রায়হানের করা ভিডিও একজনের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল। ছোট করে মেসেজ করে, নেক্সট আপনার সিরিয়াল লীনা খন্দকার। সরি, আমার আব্বুর পাত্তা না পাওয়া এক ব্যর্থ নারী, অহংকারী নারী। শাহিন খন্দকারের খণ্ড বিখণ্ড দেহ থেকে রক্তের ঢল নেমে গেল তৎক্ষণাৎ। সম্পূর্ণ মাটির মেঝেটা লাল রং ধারণ করল। সারা মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে আছে দেহের অংশ। বাবার মতো কুৎসিত মৃত্যু তাকে যে নিজ চোখে দেখতে হবে কসমিন কালেও ভাবেনি। কষ্টে দুমড়ে মুচড়ে গেল ভেতরটা। ছোটবেলা থেকে শুরু করে এই পর্যন্ত বাবার সাথে কাটানো সমস্ত ঘটনা চোখের সামনে ভেসে উঠল। সবসময় তাকে রক্ষা করেছে, ঢাল হয়ে দাঁড়িয়েছে। অথচ ভাগ্যে নির্মম পরিহাসে কি ভয়ঙ্কর মৃত্যুই না হলো। সাফওয়ানের তৎক্ষণাৎ ভাবল, তাকেও কি এত কষ্ট দিয়ে মারবে? যদি মারে, এখন কেন মারছে না? আকাশ পাতাল ভাবা শেষে মুখটা থমথমে করলো। আহাদ বাড়ির সেই শাহিনের কর্মকাণ্ডের ভিডিও সাফওয়ানের সামনে প্লে করে বলল, দেখ নোটির ছেলে, তোর পবিত্র বাপের কীর্তিকলাপ। শুয়োরের বাচ্চা একটা মেয়ের বয়সী নারীর সাথে ঘষাঘষি চিপাচিপি করা শুরু করে দিছিল। শেষে আবার রঙ্গ করব বেডে যাইয়া। তোর মা এসব জানে না? আজ চোখ মুখ কুচকে ফের বিরক্ত হয়ে বলল, এই কুত্তার বাচ্চার জন্য কান্দস? উল্টো খুশি হ। এই কুলাঙ্গারটারের বাইসে থাকার কোনো অধিকার নাই, যে কিনা ঘরের বউ রেখে এসব করে। ছেলে বিয়ে দেওয়ার বয়সে নিজে মেয়েবাজি করে। সাফওয়ান দুর্বল চোখে 25 সেকেন্ডের ভিডিও দেখল। তৎক্ষণাৎ হু হু করে ভেতরটা ভেঙে যায়। বিশ্বাস হচ্ছে না এটা তার বাবা। মনকে বোঝাতেই পারল না। ঘৃণায় গা গুলিয়ে আসলো তার। তবে এখন সে বুঝল প্রমুখ কিভাবে পেয়েছে ওনাকে। সে সামনে তাকিয়ে শেষবারের মতো জন্মদাতা পিতার এমন বিভৎস দৃশ্য দেখতে না পেয়ে এক গগন কাঁপুনি চিৎকার করে জ্ঞান হারায়। রায়হান, আহাদ আর কবির তৎক্ষণে শাহিন খন্দকারের লাশ কাটাকাটি করে বস্তায় ভরছে। লীনা খন্দকারের চোখে ঘুম নেই। রাত বাজে 3টা। সেই যে বাড়ি থাকাকালীন শাহিন খন্দকার কল কেটে দিল, আর ভুলেও কল করেনি।
বিছানায় পাশ ওপাশ করে অনবরত কল দিতে থাকে। অন্য পাশ ঘুরে শুয়ে পড়া রাকিব সকল কিছু অবলোকন করছে নিশ্চুপে বন্ধ রুমে। ঘুমের ভান করে থাকলে চোখে এক ফোঁটা ঘুম নেই। দুশ্চিন্তায় মাথা টনটন করছে। লিনার প্রচারণার প্রতিটি ঘটনা তার মস্তিষ্কে উকে দিচ্ছে। লিনা শাহিন খন্দকারকে কল করার মাঝে হোয়াটসঅ্যাপে অপরিচিত এক কন্ট্যাক্ট থেকে টুং করে মেসেজ আসে। পরপর 4টা মেসেজ দেখে কপাল কুঁচকে গেল তার। মুহূর্তে আঙুলের সাহায্যে ভেতরে সে আইডির ভেতরে ঢুকতেই 2টি ভিডিও শো করলো। তৎক্ষণাৎ উত্তেজনায় কেঁপে উঠল সে। ভিডিও প্লে করতে ভেসে এলো শাহিনের আর্তচিৎকার। চা পাতির একের পর এক কূপে তার ছোট্ট মাথা খণ্ড বিখণ্ড হয়ে চারপাশ ছিটকে পড়েছে। একটু আগে তরতাজা দেহ এমন বিভৎস রূপ ধারণ করতে পারলো কিভাবে সম্ভব? দিন দিন তাদের পরিকল্পনা সব শেষ হয়ে যাচ্ছে, ফেঁসে যাচ্ছে সবাই। একমাত্র বড় ভাইকেও কিনা প্রমুখ ঘন্টার ব্যবধানে খুন করে ফেললো। কেমন যেন স্বপ্ন মনে হচ্ছে। অজানা চিন্তায় ভয়ে থরথর করে কেঁপে উঠল সে। একটা ভিডিও দেখে সে চিৎকার করে উঠল। হাতের ফোনখানা সাথে সাথে কাপা হাতে পড়ে গেছে বিছানায়। তার দেহখানা মনে হচ্ছে তীব্র ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে। রাকিব চৌধুরী এবার শুয়ে থাকতে পারল না। উঠে বাতি জ্বালিয়ে জিজ্ঞেস করলো, লিনা, কি হয়েছে? লিনা চোখ 2 হাতে বন্ধ করে কেঁদে ওঠে। ফুপিয়ে ফুপিয়ে বলল, ওরা আমাকে মেরে ফেলবে রাকিব, তুমি আমাকে বাঁচাও। রাকিব চৌধুরী পূর্ণ দৃষ্টি মেলে লিনাকে পর্যবেক্ষণ করলো। ততক্ষণে লিনা তাকে শক্ত করে জড়িয়ে ধরেছে। হাত পা গুটিয়ে তার বুকে লেপ্টে থাকার চেষ্টা করছে যাতে কেউ তাকে ধরতে না পারে। রাকিব চৌধুরী বিরক্ত হয়ে বলে, কে মারবে তোমায়, আর কেনই বা মারবে? লিনা ভয়ার্ত কণ্ঠে বলল, ওরা যারা আমার ভাইকে মারলো, আমাকে তোমার বুকের মধ্যে লুকিয়ে ফেলো রাকিব, ভীষণ ভয় হচ্ছে আমার। এদিকে রাকিব চৌধুরী সন্দেহান চোখে তাকিয়ে রইল বউয়ের দিকে। লিনার ফোনে তৎক্ষণাৎ কল আসে, সেই অপরিচিত নাম্বার থেকে। মুহূর্তে লিনা বড় বড় চোখ করে ফোনের দিকে তাকালো। রাকিবের বুকে গুটিসুটি মেরে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ওরা আবার কল করছে, এখন আমাকে খুঁজছে। তুমি আমাকে ভালোবাসো না? বাসি, কল রিসিভ করো। না না, আমাকে আর বাঁচিয়ে রাখবে না। রাকিব চৌধুরী ভিডিও কল ধরতেই প্রমুখ লিনার উদ্দেশ্যে বলল, পাপ বাপকেও ছাড়ে না মিস লিনা। তোর ভাইয়ের লাশ কি করছি জানিস? নদীর মাছেদের খাবার হিসেবে উপহার দিচ্ছি। প্রমুখের কণ্ঠ শুনে নিজের দিকে ক্যামেরা অন করলো রাকিব। লিনা ফুপিয়ে কেঁদে যাচ্ছে। রাকিব চৌধুরী কিছু বলার আগে লক্ষ্য করলো এক বস্তার ভিতর ছোট্ট ছোট মাংসের টুকরো সব ভাসিয়ে দিচ্ছে কবির, সাথে চিৎকার করে বলছে, রঙ্গ করবা না জ্যোৎস্না? আও এই জ্যোৎস্নার রাইত্রে তোমার সঙ্গে রঙ্গসঙ্গ করি। এবার মাছের পেটে গিয়ে রঙ্গ কর। তৎক্ষণাৎ আহাদ রায়হান হেসে দিল। রাকিব চৌধুরী কল কেটে একটু আগে পাঠানো 2টা ভিডিও প্লে করে মনোযোগে দেখলো। মুহূর্তে মনে হলো হাসলো সে। চোখ নামিয়ে বুকে কাঁপতে থাকা রমণীর দিকে তাকিয়ে বলল, এতই যদি মৃত্যুর ভয় হয় তাহলে আমার বোনকে কেন খুন করেছিল? রিভেঞ্জ বলেও একটা শব্দ আছে, ভুলে গিয়েছো? লিনার বুক ধকধক করে ওঠে। শক্ত করে জড়িয়ে ধরা হাত হুট করে ঢিলে হয়ে যায়। হালকা ঢোক গিলে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে থমথমে গলায় বলল, কি কি বললে? খুন? কাকে খুন করেছি? রাকিব চৌধুরী উত্তর দিল না। সে হোয়াটসঅ্যাপ থেকে প্রমুখের ফেক অ্যাকাউন্ট ডিলিট করে দিল, যাতে প্রমাণ হিসেবে কিছুই না থাকে। লিনা যেন পরে পুলিশের কাছে কেস না করতে পারে। লিনা চাপা স্বরে বলল, তোমার ভাগ্নি আমার বড় ভাইকে খুন করলো রাকিব, তবু তুমি চুপ করে আছো, কিছুই বললে না কেন? ও পাগল হয়ে গেছে, জলদি ট্রিটমেন্ট করো। আমার ধারণা ছোটবেলার কষ্ট সহ্য করতে না পেরে মানসিকভাবে বিষাক্ত হয়ে গেছে। ওকে ওকে আমি পুলিশে দেব। কথা শেষে চোরের মতো ধীর পায়ে তার থেকে দূরে সরে গেল। বউয়ের কাণ্ড দেখে রহস্যময় হাসি এসে রাকিব চৌধুরী বলে, কে কাকে পুলিশে দেয় আমিও দেখে নিব। এদিকে সিরাতকে সাথে নিয়ে আজ প্রমুখ সকালে বের হলো। রাস্তায় ঘুরে বেরিয়ে লাঞ্চও করলো রেস্টুরেন্টে। বিকেলের দিকে বাসায় এসে সিরাত ক্লান্ত দেহটা নিয়ে ধূপ করে বিছানায় শুয়ে পড়ল। মিনমিন সুরে বলল, 1 গ্লাস ঠান্ডা শরবত হবে? প্রমুখ গায়ে টি শার্ট খুলে চলে যায় রান্নাঘরে। দুজনের জন্য ঠান্ডা ঠান্ডা লাচ্ছি বানিয়ে সিরাতকে দিয়ে বলল, এতটুকুতেই হাঁপিয়ে গেলে হবে? সিরাত ঘন ঘন শ্বাস ফেলে উত্তর দিল, সারাদিন জার্নি, কম কথা। প্রমুখ বাঁকা হেসে লাচ্ছি খেয়ে নেয়। তারও সিরাতের গ্লাসটা টেবিলে রেখে মেয়েটির ওপর শুয়ে পড়ল।
মেয়েটির ঘাড়ে নাক মুখ ঘষে বলল, ক্লান্ত বউকে আমায় একটু আদর করবে? ফ্রেশ ঘুম হয় না কতদিন, বউকে আদর করে ঘুম পাড়িয়ে দিবে? সিরাত চোখ বন্ধ করে লম্বা শ্বাস নেয়, হাত বাড়িয়ে প্রমুখের চুলগুলো মুঠোয় নিয়ে বলল, দিলে কি পাবো? প্রমুখ গলায় ঘাড়ে ভেজা চুমুতে চুমুতে ভরিয়ে দিয়ে বলল, আদর আর আদর, আদরের উপরে কোনো দামি গিফট নেই। চাইলে আজ তো আমি তাকেও নিতে পারো। দূরে সরুন বলছি। এদিকে সিরাত চুল খামচে কটকমাহট করে বলল। প্রমুখ শক্ত করে তাকে নিজের সাথে চেপে ধরে ফিসফিস করে বলল, দূরে যাওয়ার জন্য তো কাছে আসিনি, গায়ে গা ঘেঁষে থাকার জন্য আপনার নিকট এসেছি। এবার আদর করুন মহারানী, এই হৃদয়ে খরা নেমেছে। সিরাতের লজ্জায় নাকের পাটা ফুলে গেল। চোখ বন্ধ করে স্বামীর মাথায় হাত বুলিয়ে বলল। তৎক্ষণাৎ অনুভব করলো তার গলায় কেউ শক্ত দন্ত দাবিয়ে দিয়েছে। সে লাজুক হেসে ঠোঁট কামড়ে ধরল। এদিকে শাহিন খন্দকারের মৃত্যুর খবর জানানো হলো রাহেলাকে। রাকিব চৌধুরী খুবই কোমল কণ্ঠে বুঝিয়ে বলল। সে ভেবেছিল রাহেলা কালনায় ভেঙে পড়বে, কিন্তু সেরকম কোনো লক্ষণ দেখা যায়নি। শুধু শক্ত হয়ে ভাবছিল শাহিন খন্দকারের কীর্তিকলাপের কথা। বিয়ের পর থেকে লোকটা দোষ ছিল নারী আর মদের। প্রতিনিয়ত মেয়ে নিয়ে রাত কাটাতো। যখনই রাহেলা প্রতিবাদ করত তৎক্ষণাৎ ইচ্ছে মতো মেরে ফেলতো তাকে। সে ভয়ে ধীরে ধীরে তিনি চুপ হয়ে যায়। স্বামীর চরিত্রে কুকর্ম দেখেও একটা টু শব্দ করতো না, শুধু নিশ্চপে বালিশে মাথা গুজে কাঁদত। কিন্তু সে কান্না একসময় পাথরে পরিণত হয়। সে তার কপালে দুঃখ মেনে সংসার করতে থাকে। শত খারাপ কাজেও সে আর কান্না করে না, না খেয়ে থাকে না, শুধু মনটা পাথর করে চুপ হয়ে রয়। রাহেলার নীরবতায় রাকিব চৌধুরী ভয় পেয়ে গেল। সে অনেক কষ্টে করল কথা বলানোর জন্য, তবু এক চুলও নড়ল না। রাহেলার এমন চুপ হয়ে যাওয়া এক প্রকার আতঙ্ক, কারণ অনেক সময় কেউ প্রিয়জনের শোক সহ্য করতে না পেরে অনেকে পাথর হয়ে যায়। কান্নাকাটি না করা ফলে বুক কষ্টে চেপে রেখে রেখে স্ট্রোক করে। তাই রাহেলাকে সে সময় দিল। একসময় রাহেলা চোখ থেকে অনবরত অশ্রু গড়িয়ে পড়ল। আচমকা হাজারি করে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, শয়তানের ধ্বংস একদিন হওয়ারই ছিল। এই দিনের জন্য আমি প্রতিদিন প্রস্তুত থাকতাম, তাই আজ আমার কষ্ট হচ্ছে না। যেদিন প্রমুখের বাবা মাকে মারল আমি খুব কেঁদেছিলাম, খুব চিন্তাও করছিলাম ওই বাচ্চাটা কি হবে, জানোয়ারগুলো কিভাবে পারবে সোনার টুকরো ছেলেটাকে অনাথ করতে। প্রমুখের জায়গায় আমি সাফরান সোনাকে কল্পনা করেছি যতবার, ঠিক ততবারই আমার মাতৃত্ব কেঁপে উঠেছে, ডুকরে কেঁদেছি অজান্তে। রাকিব চৌধুরী দীর্ঘশ্বাস ফেলল। কিছু কথা বলে বোঝালো তাকে। রাহেলা চোখের পানি মুছে সাফনের কথা জিজ্ঞেস করে, আমার 7 রাজার ধন কি বেছে নেই? আছে, কিন্তু করবে না। আমি যথাসাধ্য চেষ্টা করব। রাহেলা তৎক্ষণাৎ উচ্চস্বরে কেঁদে ওঠে। রাকিব চৌধুরী হতাশার শ্বাস ফেলে চলে গেল নিশ্চুপে। প্রমুখ চৌধুরী কাজে কুমিল্লা গেছে। সিরাত সারাদিন বাসায় শুয়ে বসেই কাটায়। কেমন যেন দিন দিন পরিশ্রমী মেয়েটা অলস হয়ে যাচ্ছে। সিরাত পড়া শেষে প্রমুখকে কল দিয়ে বলল, কবে আসবেন? প্রমুখ তাড়াহুড়ো করে উত্তর দিল, কেন বেবি, মিস করছো বুঝি? লজ্জায় মুচকিয়ে হাসলো সিরাত। ঠোঁট উল্টে বলল, এক বিন্দুও না, শান্তিতে আছি। শান্তি কেড়ে নেওয়ার জন্যই কালকে আসছি জান। ইদানিং লীনা খন্দকারের কি হয়েছে কে জানে, সারাক্ষণ ভয় ভয়ে থাকে। রুমের দরজা বন্ধ করে পড়ে থাকে রাত দিন। রাকিব চৌধুরী ডাকলে ভয়ের তো মুখে তাকায়। খাওয়া দাওয়া একেবারেই করে না বললেই চলে। এভাবে হঠাৎ করে ভাইয়ের অস্বাভাবিক মৃত্যু তাকে ভীষণভাবে পীড়া দিচ্ছে। মনে হচ্ছে বাসার বাইরে গেলে তাকেও মেরে ফেলবে প্রমুখ। আজ 5 দিন টানা না খাওয়া, রুমের দরজা লক করে বিছানায় হাঁটু ভাঁজ করে বসে থাকে। অনবরত আবোল তাবোল প্রলেপ গায়। মনে হয় তাকে কেউ ধাওয়া করেছে। সে ঘন ঘন রুমের চারপাশ সচেতন দৃষ্টিতে তাকে কিছুক্ষণ পরপর বলে ওঠে, আমাকে মারিস না প্রমুখ, আমি কিছু করিনি, সব তোর বাবার দোষ, আমাকে মারিস না। রাতেও ভয় ঘুমাতে পারে না। সারাক্ষণ লাইট জ্বালিয়ে রাখে। কেমন যেন আতঙ্কে ঘুম আসে না তার। কয়েকদিনে উজ্জ্বল মুখটা রুক্ষ হয়ে গেছে। খিদের কারণে দেহটা মিয়ে যাচ্ছে। লাবণ্য মায়ের এই অস্বাভাবিক আচরণ শুনেছে। সেই থেকে বারবার দরজায় করাঘাত করে ডাকে সে। প্রতিবারের মতো লীনা চিৎকার করে বলে, না না প্রমুখ, তুই তুই আসিস না, আমাকে মারিস না। এদিকে লাবণ্য মায়ের কথায় কান্না করে দেয়। ফুঁপে ওঠে বলে, একটু দরজা খুলো মা। তারপর আর উত্তর আসে না। প্রতিদিন এইভাবে জীবন চলছে তার। অতিরিক্ত চিন্তা আর ভয়, তার মধ্যে খাওয়ার অনিয়মে কিছুটা অসুস্থ বোধ করে সে। মাথা কেমন ব্যথা করে,
হাত পা কাঁপে, কণ্ঠ দিয়ে কথাও বের হয় না। চোখ দুটিও এতদিন তাকিয়ে থেকে হাঁপিয়ে গেছে, এবার একটু বিশ্রাম চায়। ঠিক তেমনি চোখটাও দুর্বলতার কারণে খুলতে পারে না। রাকিব চৌধুরী এতদিন ভাবতো এসব হয়তো তার নতুন নাটক, যেভাবে এত বছর নিখুঁত অভিনয় করেছে ঠিক সেরকম এখনও করছে, যাতে পাগল হওয়ার অভিনয় করে বেঁচে যেতে পারে। তাই তিনি একই কয়েকদিনে এসব কাণ্ড পাত্তা দেয়নি। কিন্তু আজ অফিসে বসে সে ভাবলো, লীনা খাওয়া দাওয়া বন্ধ করার মতো মেয়ে না। তাহলে কি সত্যি সে কোনোভাবে ডিপ্রেশনে আছে? ভয়ে আতঙ্কে মাথা খারাপ হয়ে যাচ্ছে। সে তৎক্ষণাৎ চমকে গেল, ধরফর করে টেবিল হাতড়ে ফোন হাতে নিল। লাবণ্যকে কল করে বলল, তোমার আম্মু, দরজা খুলছি। লাবণ্য কান্না করতে করতে বলল, আম্মু এমন করছো কেন? দরজা খুলছে না? আমি খাবার নিয়ে অনেক দেখেছি। রাকিব চৌধুরী চোখ বন্ধ করে চিন্তিত হয়ে বলল, আমি আসি। এদিকে ফোন রেখে তিনি ভাবতে থাকে এত বছরের সুখের সংসারের কথা। কি মিষ্টি ছিল প্রতিটা দিন, প্রতিটা সময়, প্রতিটা মুহূর্ত। অথচ আজ তাদের সুখের সংসারে ভিড়েছে অশান্তি, মেয়ের ডিপ্রেশন, কষ্টের পর এখন তার ভালোবাসার স্ত্রীর সেই একই অবস্থা। এসব কি কখনো ভেবেছে সে? এ কোন ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়ালো সে? রাকিব চৌধুরী উঠে রাইমার নম্বরে কল করে বলল, বড় আম্মু, জলদি বাংলাদেশে চলে আসো। তোমার মায়ের শরীর ভালো নয়। লাবণ্যটাও কিছুদিন ধরে চুপ হয়ে গেছে, হাসতেও ভুলে গেছে, হয়তো কথাও ভুলে যাবে খুব তাড়াতাড়ি। তোমার মাও আজকাল নিজেকে একা রুমে বন্দি করে রাখে, ডাকলেও সাড়া দেয় না, খাওয়া দাওয়া করে না। জানি না কি হলো হঠাৎ। একটা শক্ত চতুর মহিলাও রাতারাতি এমন ভীতু হয়ে যেতে পারে, ভয় সারাক্ষণ নিজেকে বন্দি রাখতে পারে। তুমি দ্রুত চলে আসো। প্রমুখের আজ রাতে আসার কথা থাকলেও সে আসতে পারেনি। সিরাতকে জানায় কালকে আসবে। একরাশ মন খারাপ নিয়ে মেয়েটি ডিনার করতে গেল। আজকাল মাছ দেখলেই গা গুলি আসে। মাছ প্রিয় মেয়েটি গন্ধই সহ্য করতে পারে না। ভেবেছিল মাছ খেতে খেতে রুচি চলে গেছে, তাই শুটকি ভর্তা খাওয়ার শখ করলো। তার কথা মতো দুপুরে ঝাল লবণ চড়া করে মজাদার ভর্তা করে দেয় জুলেখা। কিন্তু খাওয়ার জন্য নিচে যেতে এক ভোটকা গন্ধে সে প্রায় বমি করবে ভাব। তৎক্ষণাৎ রুমে ফিরে আসে। বেসিনে চোখ মুখ ধুয়ে পড়ে রইল বিছানায়। দুপুরে আর খাওয়াই হয়নি। রাতে খুব করলা ভাজা খেতে ইচ্ছা করছিল, সেই ভেবে নিজেই করেছে। সারা জীবন করলা দেখে নাক ছিটকানো সিরাত আজ অমৃতের মতো খেয়ে নিল। আজকের মতো মজা কখনোই লাগেনি তার। সে রুমে শুয়ে মেয়েটিকে ভাবছিল, এসব কি হচ্ছে? হঠাৎ কি হলো তার? মাথা কেমন ঝিমঝিম করে, শরীরটাও দুর্বল। অবশ্য দুর্বল হওয়ার কথা, খাওয়া দাওয়া একদম ইচ্ছা করে না, শুধু জীবনটা বাঁচানোর জন্য দুমুঠো খায়। বিছানায় শুয়ে সায়রাকে বিষয়টা জানালো। কিছুক্ষণ পরে সায়রা উচ্চস্বরে হেসে কি যেন বলল। তৎক্ষণাৎ সিরাত চমকে ওঠে। উত্তেজনা তার সম্পূর্ণ দেহ কেঁপে উঠল। অজান্তে বাম হাত পেটে চলে যায়। সে শোয়া থেকে উঠে বসে চোখ মুখ একরাশ বিস্ময় নিয়ে বলল। সায়রা খিলখিল করে হেসে জবাব দেয়, এই কথা আমার মাথায় আসেনি জানিস। আমার কেমন কেমন যেন লাগছে, আমার দেহ কাঁপছে দোস্ত। সায়রা খিলখিল করে হেসে জবাব দেয়, মিষ্টি চাই বন্ধু, বড় সড়ো টিট পাও রইলাম। আগে এত কিছু ভেবে নিলি, শিওর হয়ে নেই? হ্যাঁ, 100% শিওর। আমার কল্পনা কখনো মিথ্যা হয় না। সিরাত কথা বলে কল কেটে দেয়। সারা রাত কেটে যায় এক অদ্ভুত অনুভূতির কথা মনে করতে করতে। রাতে এক ফোঁটা ঘুম হলো না। মাথায় ভনভন করলো কখন সকাল হবে আর কখন সে জানবে। রাতে লীনা দরজা না খুলে রাকিব চৌধুরী ভেঙে ফেলে শক্ত দরজাটা। এরপর লীনা অতিরিক্ত ভয় চিৎকার করে ওঠে। তার মস্তিষ্ক বুঝায় এটা রাকিব চৌধুরী নয়, বরং প্রমুখ চৌধুরী দরজা ভেঙে তাকে মারতে এসেছে। সে ভয়ে নিজেকে গুটিয়ে নেয়। এত বছর মারাত্মক স্মার্ট মেয়েটির এমন আচরণ কোনো মতেই প্রাপ্য নয়। রাকিব চৌধুরী বইয়ের ভীতু চেহারা দেখে থমকে গেল। লাবণ্য দৌড়ে মাকে জড়িয়ে ধরল, কিন্তু লীনা পাগলের মতো উল্টাপাল্টা আচরণ করতে থাকে। লাবণ্য চুল ধরে সর্বোচ্চ শক্তি দিয়ে টান দিল। তৎক্ষণাৎ মেয়েটি ভড়কে যায়। রাকিব চৌধুরী দ্রুত ছাড়িয়ে লীনাকে বুঝাতে লাগলো, কিন্তু এতেই যেন হিতে বিপরীত হয়। শেষে উপায় না পেরে তারা দুজন বেরিয়ে যায়। সকালে লীনা নিজে বের হলো রুম থেকে। লাবণ্য রুমে গিয়ে হঠাৎই বসলো মেয়ের মাথার কাছে। হাত বাড়িয়ে আদর করলো, চুমু খেলো, হু হু করে কেঁদে উঠল। সে কান্নায় লাবণ্যর ঘুম ভেঙে যায়। মাকে এত কাছে দেখে প্রথমে ভয় পেল, শেষে সেও জড়িয়ে ধরে কাঁদে। প্রায় অনেকক্ষণ পর লীনা চুপ হয়ে গেল।
হাত পা ধীরে ধীরে তার অসাড় হয়ে যাচ্ছে। একসময় সমস্ত দেহ অবশ্যই সে লুটিয়ে পড়ল ফ্লোরে। লাবণ্য তৎক্ষণাৎ হতভম্ব হয়ে যায়, ধরফর করে উঠে এক লাফে নিচে নেমে যায়। লিনার মুখ নাড়িয়ে ডাকলো, আম্মু, ও আম্মু। কোনো সাড়া নেই তার। রোগাশোকা রুক্ষ মুখের লিনার দেহটা নিস্তেজ হয়ে মিশে আছে। লাবণ্য কয়েকবার ডেকেও যখন তার রেসপন্স পেল না, তৎক্ষণাৎ সে ভয় পেয়ে যায়। চিৎকার করে ডাকলো তার বাবাকে। বাবা, আম্মু কথা বলছে না, ডাকছি একটু নড়ছেও না। একটু থেমে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ও আম্মু, উঠো না, চোখ খোলো। লাবণ্যর ডাক আর কান্নার মাঝে রাকিব চৌধুরী সেখানে পৌঁছায়। দরজার পানে আসতে তার হৃদস্পন্দন থমকে যায়। পা দুটো সেখানে থেমে দেখতে থাকে তার অর্ধাঙ্গিনীর এমন রূপ আর মেয়ের আহাজারি। সে অনেকবার চেষ্টা করেছিল লিনার সাথে একান্ত কথা বলার। যত অতীতে কিছু করুক, সে তার স্ত্রী আর দুটো মেয়ের মা। এ বয়সে সে চায় না লিনার কিছু হোক। সে শুধু জানতে চেয়েছিল লিনা কেন এমন করেছিল, কি হয়েছিল তার সাথে, যার ফলে মেরেই ফেলল। কিন্তু লিনার নিজেকে ঘরবন্দি করায় বারবার ব্যর্থ হয়েছে রাকিব। বউয়ের সাথে দুটো ভালো কথাও এ কয়দিন হয়নি। আর এহসানের ছবির প্রসঙ্গ তোলা তো অনেক দূরের কথা। লিনা নিজেই তাকে সুযোগ করে দেয়নি অতীত জানার। এত বছর সে একা একাই বুকে পুষে রেখে বেঁচেছে, তবুও স্বামীকে এক শব্দও শেয়ার করেনি। তবে কি সে কখনোই স্বামী হতে পারেনি? অথচ বিয়ের বাঁধনে আবদ্ধ হওয়ার পরপরই দুজনের উচিত একজন আরেকজনের জীবনের সকল ঘটনা শোনা। কিন্তু লিনা তো তাকে ইউজ করে বিয়ে করেছে, ভালোবেসে নয়। তাছাড়া লিনা তাকে কখনোই ভালো না বাসুক, এভাবে বাকি জীবন তার সংসার করুক। সেও শত কষ্ট বুকে চেপে এই মহিলাকে নিয়েই বাকি জীবন কাটিয়ে দেবে। এছাড়া কিছুই করার নেই। মেয়ে দুটো মা হারা হোক সে কখনোই চায় না। তবে আজকের অসুস্থতা রাকিব চৌধুরীর মনে ভীষণ পীড়া দিল। কারণ তার ভালোবাসা তো মিথ্যে নয়, অভিনয় নয়। সে সর্বোচ্চভাবে ভালোবেসে গিয়েছে। সে মানুষটির অসুস্থতা কখনো সহ্য করার মতো নয়। রাকিব চৌধুরী এক সেকেন্ডেও আর দেরি করেনি, দ্রুত কোলে তুলে হাসপাতালে নিয়ে যায়। ডক্টর ইমার্জেন্সি ওয়ার্ডে ভর্তি করে কয়েকটা টেস্ট করালো, পাস চেক করে তাদের জানালো বেঁচে আছে, তবে আনুষ্ঠানিক কিছু বলা যাচ্ছে না। তিনি রাকিবকে জিজ্ঞেস করলো, লীনা খন্দকার কি কিছুদিন ধরে ডিপ্রেশনে ভুগছিল, মানসিকভাবে ভেঙে পড়ছিল, খাওয়া দাওয়া করেনি কোনো, এত টেনশন করতো কেন? রাকিব চৌধুরী রক্তশূন্য ফ্যাকাশে মুখে উত্তর দিল, কিছু পার্সোনাল প্রবলেমের কারণে। তাছাড়া আপনি এসব জিজ্ঞেস না করে জলদি ট্রিটমেন্ট করুন, ওকে সুস্থ করে দিন। ডক্টর হতাশা সুরে বলল, আমরা ধারণা করছি অতিরিক্ত টেনশন আর মানসিক চাপে তিনি ব্রেন স্ট্রোক করেছে।